বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় পত্র থেকে 1969 সালের গণ অভ্যুত্থান, ইহার প্রেক্ষাপট, ঘটনাবলী ও তাৎপর্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। এই করোনার মহামারী পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুসরণপূর্বক বাড়ির বাহিরে গেলে, ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। এটা অবশ্যই জরুরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাঙালি জাতির রাজনৈতিক বিকাশ তথা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 1969 সালের গণ অভ্যুত্থান একটি তাৎপর্যবাহী ঐতিহাসিক ঘটনা। মূলত প্রেসিডেন্ট আইয়ুব খানের সকল গণবিরোধী কর্মকাণ্ড ও সামরিক স্বৈরাচারের অবসান এবং স্বাধিকার অর্জনের লক্ষ্যে 6 দফা ও ছাত্রদের 11 দফার ভিত্তিতে 1969 সালে পূর্ব পাকিস্তানে পরিচালিত তীব্র গণ আন্দোলনকেই 1969 সালের গণ অভ্যুত্থান বলা হয়। প্রেক্ষাপট: পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, সামাজিক, সামরিক ক্ষেত্রে চরম বৈষম্য বাঙালির মনে যে ক্ষোভের সঞ্চার করেছিল, তাহা 6 দফা ভিত্তিক স্বায়ত্ত শাসনের দাবি উপেক্ষিত হয় তা আরো জোরদার হয়। এ অবস্থায় আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল অগ্নিতে ঘৃতাহুতির মতো। আগরতলা মামলার পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী আন্দোলন নতুন মাত্রা লাভ করেছিল। এই আন্দোলনকে জোরদার করার জন্য পূর্ব পাকিস্তানের 8টি বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে গণতান্ত্রিক সংগ্রাম কমিটি নামে একটি ঐক্য জোট গঠন করে। আইয়ুবের স্বৈরাচারী শাসনের অবসান ও মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন পরিচালনা করা ছিল এই গণতান্ত্রিক সংগ্রাম কমিটির উদ্দেশ্য। এর জন্য তারা 8 দফা কর্মসূচি ঘোষণা করে। আইয়ুব খানের অভিনব মৌলিক গণতন্ত্র ব্যবস্থা বাতিল করে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়। ইতোমধ্যে 1968 সালের 27 অক্টোবর প্রেসিডেন্ট আইয়ুব খান তার ক্ষমতার 10ম বার্ষিকী উপলক্ষে পাকিস্তানে উন্নয়ন দশক পালনের কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচি অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে শোষণ, বঞ্চনা ও ষড়যন্ত্রের শিকার পূর্ব পাকিস্তানিদের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করে, অসন্তোষ সৃষ্টি করে। এমতো অবস্থায় বিক্ষুব্ধ জনতা আইয়ুব বিরোধী স্বৈরশাসনের অবসান ঘটানোর লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করে। আইয়ুব বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে পূর্ব পাকিস্তানের সচেতন ছাত্র সমাজের ভূমিকা ছিল ঐতিহাসিক। 1969 সালের জানুয়ারি মাসে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের মস্কো ও পিকিংপন্থী 2টি গ্রুপ এবং জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশ ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। আন্দোলন কর্মসূচি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফা দাবিনামা প্রণয়ন করে। এই 11 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্ত শাসন, প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার ও সংসদীয় গণতন্ত্র প্রবর্তন, বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স বাতিল সহ শিক্ষার সুযোগ বৃদ্ধি, ব্যাংক ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ, কৃষকদের খাজনা ও ট্যাক্স হ্রাস করা,
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, সকল নির্যাতনমূলক আইন বাতিল এবং বন্দীদের মুক্তি ও আগরতলা মামলা সহ সকল মামলা প্রত্যাহার ইত্যাদি। ছাত্রদের এই 11 দফা পূর্ব পাকিস্তানে ব্যাপক জনসমর্থন লাভ করে। এমতো অবস্থায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সাথে 8টি রাজনৈতিক দলের গঠিত গণতান্ত্রিক সংগ্রাম কমিটির যুগপৎ আন্দোলন গড়ে ওঠে। 1969 সালে 14 জানুয়ারি পূর্ব পাকিস্তানে পূর্ণ হরতাল পালিত হয়। হরতাল চলাকালে আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে 18 জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালন করা হয়। এদিনও ছাত্র পুলিশ সংঘর্ষ হয় এবং এতে কয়েকজন ছাত্র আহত ও কয়েকজনকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। প্রতিবাদে বাংলাদেশের রাজনৈতিক দল এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 20 জানুয়ারি পূর্ব পাকিস্তানে হরতাল কর্মসূচি ঘোষণা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশের ডাক দেয়। 20 জানুয়ারির এই ছাত্র সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজার হাজার ছাত্র যোগদান করে। সমাবেশ শেষে একটি মিছিল পুলিশি বাধা উপেক্ষা করে শহীদ মিনারের দিকে অগ্রসর হলে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশ বিক্ষিপ্ত ছাত্র জনতার উপর গুলি চালালে ছাত্রনেতা আসাদুজ্জামান সহ আরো 3 জন নিহত হয়। এ ঘটনা জ্বলন্ত বারুদে অগ্নিসংযোগ করে। এ ঘটনার প্রতিবাদে 21 জানুয়ারি দেশব্যাপী সাধারণ হরতাল পালিত হয়। ওই দিন পল্টন ময়দানে অনুষ্ঠিত শহীদদের গায়েবানা জানাজা শেষে 22, 23 ও 24 জানুয়ারি শোক কর্মসূচি পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রথম 2 দিন ধর্মঘট ও বিক্ষোভ এবং শেষ দিন সমগ্র পূর্ব পাকিস্তান ব্যাপী হরতালের ডাক দেওয়া হয়। 24 তারিখের হরতালের দিনটি মারাত্মক গণ-অভ্যুত্থানের রূপ নেয়। পুলিশের বাধা উপেক্ষা করে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ছাত্র জনতা রাজপথে নেমে আসে। তাদের পদভারে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ ও স্বৈর শাসকের তখ্ত। এদিন উত্তেজিত ছাত্র জনতা সচিবালয় ভবন আক্রমণ ও অগ্নিসংযোগ করলে পুলিশ গুলি চালায়। এতে নবকুমার ইনস্টিটিউটের ছাত্র মতিউর রহমান সহ কয়েকজন নিহত হয়ে বেশ কয়েকজন আহত হয়। প্রতিবাদে বিক্ষোভ প্রবল আকার ধারণ করে। শহীদ মতিউরের লাশ নিয়ে উত্তেজিত জনতা বিশাল শোভাযাত্রা বের করে। এ সময় প্রবল জনরোষে আক্রান্ত হয়ে সরকার সমর্থক দৈনিক পাকিস্তান ও ডেইলি মর্নিং পত্রিকা অফিসে হামলা চালায়। কারফিউ জারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সরকারি প্রচেষ্টা ব্যর্থ হয়। সারা দেশে প্রবল বেগে আন্দোলন ছড়িয়ে পড়ে। পশ্চিম পাকিস্তানেও এই আন্দোলনের ঢেউ লাগে। একনায়কতন্ত্রের অবসান ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে লাহোর, পিন্ডি, পেশোয়ার ও করাচি থেকে শুরু হয় আন্দোলন। ক্রমশ পশ্চিম পাকিস্তানের মফস্বল এলাকায়ও এই আন্দোলন ছড়িয়ে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্দোলনের এ পর্যায়ে পূর্ব পশ্চিম পাকিস্তান যখন গণবিদ্রোহের জোয়ারে উত্তাল, তখন 5 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট আইয়ুব খান সমস্যার সমাধানের উদ্দেশ্যে বিরোধী রাজনীতিবিদদের সাথে আলোচনার প্রস্তাব দেন। 17 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বৈঠক অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়। কিন্তু মাওলানা ভাসানী বৈঠকে যোগদানে অসম্মতি জ্ঞাপন করে। কারাগারে আটক শেখ মুজিবুর রহমান প্যারোলে মুক্তি নিয়ে আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানান। ফলে 17 ফেব্রুয়ারির বৈঠক অনুষ্ঠানে অনিশ্চয়তা দেখা দেয়। এতে গণ আন্দোলনের তীব্রতা আরো বেড়ে যায়। 14 ফেব্রুয়ারি সাধারণ হরতাল পালিত এবং বিকালে পল্টন ময়দানে
বিশাল ছাত্র গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে 15 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে ঢাকা সেনানিবাসে আটক আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু এবং 18 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর শামসুজ্জাহার মৃত্যুতে সারা দেশে আন্দোলনের দাবানল জ্বলে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্দোলন এতই তীব্র আকার ধারণ করেছে সামরিক স্বৈরাচার আইয়ুব খান সেই আন্দোলনের কাছে নতি স্বীকারে বাধ্য হন। আন্দোলন প্রশমিত করার উদ্দেশ্যে জরুরি অবস্থা উঠিয়ে নেওয়া এবং আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব সহ মামলার আসামিদের মুক্তি দেওয়া হয়। একই সাথে তিনি আর প্রেসিডেন্ট প্রার্থী না হওয়ারও ঘোষণা দেন। কারাগার থেকে মুক্তি লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে সরকারের সাথে এক গোল টেবিল বৈঠকে মিলিত হন। ওই দিন 40 মিনিট আলোচনার পর 10 মার্চ পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়। 10 মার্চ অনুষ্ঠিত বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা ও 11 দফার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবি পুনর্ব্যক্ত করেন। তবে প্রেসিডেন্ট আইয়ুব খান প্রাপ্ত বয়স্কদের ভোটে প্রতিনিধি নির্বাচন এবং সংসদীয় সরকার প্রবর্তনের দাবি মেনে নিলেও স্বায়ত্ত শাসনের দাবি অগ্রাহ্য করেন। ফলে বৈঠক ব্যর্থ হয়। এই গোলটেবিল বৈঠক ব্যর্থতার পর রাজনৈতিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। এমতো অবস্থায় ক্ষমতা রক্ষার শেষ চেষ্টা হিসাবে আইয়ুব খান গণধিকৃত মুনায়েম খানকে বরখাস্ত করে অর্থমন্ত্রী ডক্টর MN হুদাকে পূর্ব পাকিস্তানের গভর্নর হিসাবে নিয়োগ দেন। কিন্তু তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটে। বাংলার সর্বস্তরের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই অবস্থায় উপায়ান্তর না দেখে আইয়ুব খান 1969 সালের 25 মার্চ সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করেন এবং পদত্যাগ করেন। ফলে এদেশে আইয়ুব বিরোধী গণ অভ্যুত্থান সফলতা লাভ করে স্বৈরাচারী আইয়ুব খানের 1 দশকের স্বৈর শাসনের অবসান ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ প্রেক্ষাপট ও ঘটনাবলী সম্পর্কে জানলাম। 1969 সালের এই গণ অভ্যুত্থানের ফলাফল, গুরুত্ব, তাৎপর্য কেমন ছিল সে সম্পর্কে একটু আমরা আলোচনা করে দেখি যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে, বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে 1969 সালের গণ অভ্যুত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। পাকিস্তানের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে বৃহৎ এ আন্দোলনের ফলাফল ছিল অত্যন্ত সুদূর প্রসারী। এই আন্দোলনের তাৎক্ষণিক সাফল্য ছিল আগরতলা মামলা প্রত্যাহার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সকল রাজবন্দীর মুক্তি লাভ। তাছাড়া এই আন্দোলনের ফলে মৌলিক গণতন্ত্র ব্যবস্থার অবসান ঘটে সংসদীয় সরকার ব্যবস্থার সূচনা সহ সার্বজনীন প্রত্যক্ষ ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক ধারায় প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হয়। রাজনীতিতে আইয়ুব খান সমর্থিত এলিট শ্রেণীর মনোবল দুর্বল হয়ে পড়ে। বাঙালি জাতীয়তাবাদ আরো সুসংহত রূপ লাভ করে। আইয়ুব খানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাঙালি জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল। এই ঐক্যবদ্ধতা তাদেরকে বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার আদায়ে তাদেরকে মানসিকভাবে আরো প্রস্তুত হতে সহায়তা করেছিল। আইয়ুব খানের পদত্যাগের ফলে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে জাতীয় ঐক্য এবং ভবিষ্যতে 1 দফার আন্দোলনের প্রতি তাদের মধ্যে কঠিন ঐক্য
সৃষ্টি হয়। এ পর্যায়ে তারা চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথে ধাবিত হতে শুরু করে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ব্যাপক গণরায় প্রদানের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটে। উল্লেখ্য যে 6 দফা ও গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা ফুটে ওঠে। 1970 সালের নির্বাচনে গণরায়ের চরম প্রতিফলন দেখা যায়। নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিপুল বিজয় এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহ মহান মুক্তিযুদ্ধের ক্ষেত্রভূমি তৈরি করে, যার মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় নিশ্চিত হয়। এসব দৃষ্টিকোণ থেকে বলা যায়, বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে, মহান মুক্তিযুদ্ধ সংগঠনের পিছনে 1969 সালের গণ অভ্যুত্থানের ভূমিকা ছিল অপরিসীম, গুরুত্ব ছিল অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1969 সালের এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হতো, তাহলে আমাদের বাংলার ইতিহাসের গতি প্রকৃতি হয়তো ভিন্ন পথে প্রবাহিত হতে পারত এবং আইয়ুব খানের স্বৈর শাসনের মাত্রা আরো বেড়ে যেতে পারত। কাজেই সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সংগঠিত এই 69 সালের গণ অভ্যুত্থানের সাফল্যের উপরেই অনেকাংশে বাংলার ভবিষ্যৎ, বাংলার মানুষের স্বাধীনতা নির্ভরশীল ছিল। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি 1969 সালের গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে একটি বিরাট মাইল ফলক। ধন্যবাদ সবাইকে।